আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12 এর সিলেবাসের মডার্ন ফিজিক্সের আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো আগের দিন তোমাদের বেশ কিছু জায়গার ডি ব্রগলি প্রকল্প এবং সেখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম, ফোটনের প্রপার্টি এগুলো নিয়ে তোমাদের আমি বলে দিয়েছিলাম। তো আজকে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। তো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস শিখব এবং বিষয়গুলো ভালো করে বুঝে নিতে হবে, কারণ আমাদের এই অংশটা থেকে বিভিন্ন পরীক্ষায় যেমন যেই মেন নিট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, বোর্ড এক্সাম তো বটেই, তো এখানে প্রচুর প্রবলেম আসে, তো ভালো ভালো প্রশ্নও হয়, তো আমাদের শিখে নিতে হবে, ভালো করে শিখতে হবে, ইন্টারেস্টিং। তো শুরু করা যাক আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। আলোক তড়িৎ ক্রিয়া, আগের দিন তোমাদের একটু বলেছিলাম ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদন। আলোক তড়িৎ ক্রিয়া কি? কোন আলোক সুবিধি ধাতুর ওপর যদি নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন আপতিত হয়, সেক্ষেত্রে দেখা যায় সঙ্গে সঙ্গে প্রায় 10⁻⁹ সেকেন্ড সময় অবকাশের মধ্যে, মানে খুবই ক্ষুদ্র সময় অবকাশের মধ্যে বা প্রায় সঙ্গে সঙ্গেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে এবং আলোক তড়িৎ প্রবাহ আমরা পাচ্ছি। তো এই ঘটনাকেই বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আলোর তড়িৎ ক্রিয়া মানে আলোর মানে ফোটনের দ্বারা তড়িৎ উৎপাদন। তো কোন আগে একটু ডেফিনেশনে চলে আসি। আলোক সুবেদী ধাতব পৃষ্ঠে নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ থেকে সঙ্গে সঙ্গেই কত প্রায় 10⁻⁹ সেকেন্ড মানে ন্যানো সেকেন্ড ইলেকট্রন নির্গত হতে দেখা যায়। এই ঘটনাকেই বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে কি দাঁড়ালো? কোনো আলোক সুবিধি ধাতব পৃষ্ঠে যখন কোনো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন এসে আপতিত হচ্ছে, তখন প্রায় সঙ্গে সঙ্গেই 10⁻⁹ সেকেন্ড সময় অবকাশের মধ্যেই ফোটো ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে বলা হয় ফোটো ইলেকট্রন নির্গত হয়, একেই বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। তো আমাদের এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে হার্জ ও লেনার্ডের পর্যবেক্ষণ বা পরীক্ষা থেকে কি দেখা গেল। হার্জ ও লেনার্ডের পর্যবেক্ষণ পরীক্ষাটা কেমন? একটা টিউবের, এটা হচ্ছে উইন্ডোটা এই সাইডে করি, এখানে একটা ক্যাথোড আছে, এখানে আছে অ্যানোড, এটা হলো ডাব্লিউ। এখান থেকে আলো এসে পড়ছে,
এই ক্যাথোড এবং অ্যানোডের দু প্রান্তে ক্যাথোড আর অ্যানোডের দু প্রান্তে আমরা কি করছি, বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য এখানে একটা ব্যাটারি ব্যবহার করব। দিস ইজ নেগেটিভ, কারণ ক্যাথোডটা নেগেটিভ দিকে যাবে। আর এখানে একটা রিওস্ট্যাট লাগিয়ে দেবো। রিওস্ট্যাটটা মানে পরিবর্তনশীল, মানে বিভব পার্থক্যটাকে পরিবর্তন করার জন্য। সেটা হলো ব্যাটারি। আর এখানে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দেবো, জি ফর গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম। দিয়ে ওখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে আমাদের রিওস্ট্যাট যুক্ত করা থাকবে। আমি বলেছি এখানে একটা রিওস্ট্যাট যুক্ত করা আছে, পরিবর্তনশীল রোধ। এর উপর এটা পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট যুক্ত করা আছে। এই হচ্ছে মোটামুটি ভাবে বর্তনী চিত্র, আমি একে দেখালাম তোমাদের। তো এটা অ্যানোড, এটা ক্যাথোড, নেগেটিভ পার্ট, দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ অ্যানোড। তো ঘটনা কি, এখান থেকে কি দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে এখান থেকে ইলেকট্রনগুলো বেরোচ্ছে এবং ইলেকট্রনগুলো পৌঁছচ্ছে এখানে, এখান দিয়ে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। কারণ ক্যাথোডটা নেগেটিভ, বিকশিত হচ্ছে ইলেকট্রনগুলো অ্যানোডে গিয়ে, অ্যানোডটা পজিটিভ চলে যাচ্ছে। তো এখানে যে প্রবাহ পাওয়া যাচ্ছে সেটা কতগুলো পর্যবেক্ষণ। ফার্স্ট, 1 নম্বর, এখানে যে আলোক ফোটনটা এসে পড়ছে, আলোক ফোটনটা এসে পড়লো, তার তীব্রতার সঙ্গে কিন্তু এখানে যে প্রবাহ মাত্রা সেটা পরিবর্তিত হচ্ছে। তীব্রতার সঙ্গে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন হচ্ছে, কিন্তু ইলেকট্রনের গতিশক্তি সেটা পরিবর্তন হচ্ছে না। ফার্স্ট, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর তীব্রতার সমানুপাতিক। আলোক তড়িৎ প্রবাহ মাত্রাটা নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটনের আলোর সমানুপাতিক। 2 নম্বর, একটা খুব গুরুত্বপূর্ণ, এখানে যে আলোর ফোটনটা এসে পড়ছে, আলোর তীব্রতা যাই হোক, সেই আপতিত ফোটনের কম্পাঙ্ক যদি নির্দিষ্ট কম্পাঙ্কের তুলনায় কম হয়, তাহলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে না, বেশি তীব্রতা হোক বা কম তীব্রতা হোক। কি বললাম, আপতিত ফোটনের কম্পাঙ্কের মান নির্দিষ্ট মান অপেক্ষা কম হলে আলোর তীব্রতা যাই হোক, আলোর তীব্রতা যাই হোক, আলোক তড়িৎ প্রবাহ
মানে আলোক তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে না, মানে আলোক তড়িৎ ক্রিয়া ঘটছে না। পাওয়া যাচ্ছে না। এটা ক্লিয়ার? ঠিকই আছে লেখা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার এই যে কম্পাঙ্কের মানের থেকে কম হলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটছে না, মানে ফোটো ইলেকট্রনগুলো এখানে এসে আলো এসে পড়লো কিন্তু ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না, সেই কম্পাঙ্ককে বলা হয় সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো তিন নম্বর, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা পেতে হলে আপতিত আলোক ফোটনের কম্পাঙ্ক আপতিত আলোক ফোটনের কম্পাঙ্ক নিউ মাস্ট বি গ্রেটার দেন সূচনা কম্পাঙ্ক। সমান হলেও হবে না, বেশি হতে হবে। সমান দিতে গেলে একটা ইকুয়াল সাইন দিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে নিউ জিরো। তার মানে ন্যূনতম যে কম্পাঙ্কের ফোটন কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ফোটো ইলেকট্রনগুলি এখান থেকে বেরোবে এবং এখানে যাওয়ার চেষ্টা করবে, যেতে কিন্তু পারবে না, মানে পৌঁছলেও তাদের গতিশক্তি থাকবে না, মোবিলিটি জিরো। সেটাকেই বলা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। ন্যূনতম কম্পাঙ্ক দরকার। ন্যূনতম কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের ফোটন ধাতব পৃষ্ঠে আপতিত হলেও আলোক তড়িৎ ক্রিয়া কিন্তু ঘটবে না। এবার কম্পাঙ্কের সঙ্গে শক্তির সম্পর্ক আমরা জানি, এবং আর কি দেখা যাচ্ছে, আলোর তীব্রতা কম হলেও যদি নিউ গ্রেটার দেন নিউ জিরো হয় তবে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। তার মানে ইলেকট্রন নির্গত হবে কি হবে না, ইলেকট্রন নির্গত হবে কি হবে না সেটা কখনোই আলোর তীব্রতার উপর নির্ভর করে না, নির্ভর করে কম্পাঙ্কের উপর, যেটার মান সূচনা কম্পাঙ্ক থেকে অবশ্যই বেশি হতে হবে। এরপর যেটা দেখব, এখন আমাদের বেশ কিছু অবজারভেশন বাকি আছে, এই জায়গাটা মুছে দিই। পাঁচ নম্বর, নিউ গ্রেটার দেন নিউ জিরো, মানে আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের থেকে বেশি, এমন যদি কোনো কম্পাঙ্কের আলো আমরা ব্যবহার করে ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডের বিভব প্রভেদ বৃদ্ধি করে
নির্দিষ্ট তীব্রতার ক্ষেত্রে বিভব প্রভেদ বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা প্রথমে বৃদ্ধি পায় এবং তারপর স্থির হয়ে যায়। যদি ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডের বিভব পার্থক্যকে আমরা বৃদ্ধি করি সেক্ষেত্রে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। আবার প্রবাহ মাত্রা মানে এরকম যদি ভাবি জিনিসটাকে অনেকটা এরকম একটা আমরা গ্রাফিক্যালি দেখাচ্ছি জিনিসটা এরকম ভ্যারিয়েশন হবে। এদিকে যদি ভি দিই এদিকে হয় স্যাচুরেশন কারেন্ট মানে সম্পৃক্ত প্রবাহ মাত্রা বলা হয় নির্দিষ্ট কম্পাঙ্ক। এখানে একটা পোটেনশিয়াল পাবে, এটা হচ্ছে নিউ কম্পাঙ্কের ফোটনের ক্ষেত্রে আমরা যদি ইন্টেন্সিটিটাকে কনস্ট্যান্ট, এখানে এটার ক্ষেত্রে কি স্থির হয়ে যাবে যখন তীব্রতা স্থির। তাহলে স্থির তীব্রতার আলোর ক্ষেত্রে যদি যে আলোটা ব্যবহার করছি তার কম্পাঙ্কটা নিউ জিরোর থেকে বেশি হয়, সেক্ষেত্রে যদি ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটাকে বেশি পজিটিভ করি, যত বিভব প্রভেদটা বাড়াবো দেখবো আলোটা বাড়ছে এবং একটা সময় পর কি ওটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা লেনার্ড হার্জের এক্সপেরিমেন্টের একটা অবজারভেশন। নেক্সট অবজারভেশন 6 নম্বর পর্যবেক্ষণ। নিউ গ্রেটার দ্যান নিউ জিরো কম্পাঙ্কের আলো ব্যবহার করে ক্যাথোড আর অ্যানোডের বিভব প্রভেদ স্থির রেখে তীব্রতা বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় একই রকম। এবং একটি নির্দিষ্ট মানের পর স্থির হয়। এটাকে বলে স্যাচুরেশন বা সম্পৃক্ত প্রবাহ মাত্রা। স্থির। 6 নম্বর অবজারভেশন গেল। লাস্ট এন্ড ফাইনাল অবজারভেশন, ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে ঋণাত্মক বিভব উল্টে দিলাম, ক্যাথোডটাকে প্লাস করে অ্যানোডটাকে মাইনাস করে দিলাম। ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যদি ঋণাত্মক বিভব প্রয়োগ করা হয় ও বৃদ্ধি করা হয়, মানে বেশি নেগেটিভ করে দিই, অ্যানোডটাকে ধীরে ধীরে নেগেটিভ করি ও বৃদ্ধি করা হয় বিভব পার্থক্যটা, সেক্ষেত্রে প্রবাহ মাত্রা কমতে থাকে। দেখো নেগেটিভ হলেও ইলেকট্রনগুলো কিন্তু পৌঁছতে পারে, কারণ তাদের গতিশক্তি থাকে। এটা আমি ব্যাপারটা এক্সপ্লেন করব কোয়ান্টাম থিওরি দিয়ে। কমতে থাকে এবং একটি নির্দিষ্ট বিভবে, সেটাকে বলা হয় ভিএস, স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, একটি নির্দিষ্ট বিভবে প্রবাহ মাত্রা শূন্য হয়। একটি নির্দিষ্ট বিভবে গিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়ে যায়। তো এই যে 7খানা অবজারভেশন হার্জ আর লেনার্ড এক্সপেরিমেন্ট থেকে পাওয়া গেল, এটাই কিন্তু পুরো ফান্ডামেন্টাল জায়গা আলোক তড়িৎ ক্রিয়ার। ওকে, তো ফার্স্ট আমরা শিখে নিলাম 1 নম্বর
আলোক তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভর করছে আলোর তীব্রতার উপর, প্রধানত তীব্রতার সমানুপাতিক, যদি নিউ গ্রেটার দ্যান নিউ জিরো হয়। যদি আপতিত আলোর কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের থেকে কম হয় তাহলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে না, যদিও তীব্রতা বেশি হয়। তীব্রতা কম তীব্রতায় যুক্ত আলো যদি ধাতব পৃষ্ঠে পড়ে সেক্ষেত্রেও আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, সেক্ষেত্রেও আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। কন্ডিশন কি? আপতিত আলোর কম্পাঙ্ককে সূচনা কম্পাঙ্কের থেকে বড় হতে হবে, বা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হতে হবে, ল্যামডা লেস দ্যান ল্যামডা জিরো। কি কেন সেটা আসবে। আচ্ছা, তো এই হলো 7টা অবজারভেশন। তো এই যে নেগেটিভ লাস্ট যে পয়েন্ট আমরা এলাম, শেষ পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যদি নেগেটিভ করি, মানে এখানে ফোটন এসে পড়লো, এখান থেকে ইলেকট্রনগুলো বেরোলো, তার একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে। গতিশক্তি নিয়ে যাওয়ার সময় তাকে এখানে এটাকে যদি নেগেটিভ করি তাহলে বিকর্ষণ বল কাজ করবে ইলেকট্রনের ওপর, তো সে কিন্তু বিকর্ষণের বিরুদ্ধে কার্য করবে। বিকর্ষণের বিরুদ্ধে কার্য করার জন্য এই ইলেকট্রনের গতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। এবার যে বিভবে ক্যাথোডের সাপেক্ষে, এটা কারণ ভালো করে লিখি, ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যে ঋণাত্মক নেগেটিভ বা ঋণাত্মক বিভব প্রয়োগ করলে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো এখান দিয়ে যে বেরোচ্ছে তাদের মধ্যে কন্ডিশন ধরে নেওয়া হচ্ছে ইলেকট্রনগুলো বিভিন্ন গতিশক্তি, ম্যাক্সিমামটাও যদি না পারে তাহলে মিনিমামটা তো পারবেই না। তাই আমরা বলছি সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছাতে তার গতিশক্তি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায় বিকর্ষণ। নেগেটিভ করে দিলে কি এর উপর একটা বিকর্ষণ বল কাজ করবে, বিকর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য করতে, যার ফলে ইলেকট্রনগুলো আলটিমেটলি যদি পৌঁছতেও পারে, বিকর্ষণকে কাটিয়ে এখানে পৌঁছলো, কিন্তু তাদের কিন্তু গতিশক্তি 0 হয়ে গেছে। ধর এখান দিয়ে 10 ইলেকট্রন ভোল্ট নিয়ে বেরোলো, এখানে একটা আমরা 10 ভোল্ট বিভব পার্থক্য করে দিয়েছি, তাহলে এখান দিয়ে যেতে গিয়ে তার 10 ইলেকট্রন ভোল্ট শক্তি নষ্ট হয়ে গেল। একটা ইলেকট্রনকে 1 ভোল্ট নিয়ে যেতে গেলে যে পরিমাণ শক্তি ব্যয়িত হয়, 1 ভোল্ট বিভব পার্থক্য, ঋণাত্মক বিভব পার্থক্য নিয়ে যেতে গেলে যে পরিমাণ শক্তি ব্যয়িত হয় সেটা হলো 1 ইভি। তাহলে 10 ইলেকট্রন ভোল্ট নিয়ে যে গেল, গিয়ে পৌঁছতে পারলো, কিন্তু তার গতিশক্তি নেই, যার ফলে গতিশক্তি না থাকলে আলোক তড়িৎ প্রবাহ, ইলেকট্রন গতিশীল না হলে প্রবাহ বন্ধ হবে, যার ফলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যায়। তাকেই বলে
নিবৃত্তি বিভব ভিএস স্টপিং পোটেনশিয়াল, এটাই কিন্তু বেসিক ডেফিনেশন। তোমাদের বইতে বিভিন্ন ডেফিনেশন থাকে, সেসব আমি অত গুরুত্ব দিই না, আমি আমার মতন করে বুঝালাম ব্যাপারটা। স্টপিং পোটেনশিয়াল বিষয়টা কি, এটা মুছে দিলাম ছবিটা। তাহলে ক্যাথোড যদি নেগেটিভ হয়, অ্যানোড পজিটিভ হয়, সেই ক্ষেত্রে ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রনগুলো খুব সহজেই পৌঁছতে পারবে। কিন্তু যদি ক্যাথোডটা পজিটিভ হয়ে অ্যানোডটা নেগেটিভ হয়, তাহলে এখান থেকে ক্যাথোডটা ইলেকট্রনকে বেরোতে দেবে না, প্রথমে আকর্ষণ করে। যদি বেরোতে পারে গতিশক্তি আকর্ষণের বিরুদ্ধে কার্য করে পৌঁছতে গেলে বিকর্ষণের বিরুদ্ধে কার্য করে পৌঁছলো, যেতে যেতেই এখানে তার যত শক্তি ছিল সেটা কমপ্লিটলি লস হয়ে যাচ্ছে ডিউ টু ওয়ার্ক ডান এগেনস্ট দ্য আমাদের রিপালসিভ ফোর্স। তার এগেনস্টে বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে গিয়ে তার টোটাল এনার্জি লস হয়ে যাচ্ছে, তাকেই বলা হয় নিবৃত্তি বিভব। তো নিবৃত্তি বিভব ভিএস, তাহলে কৃতকার্য সমান কিউভি। তার মানে ইলেকট্রন একটা ইলেকট্রনকে পাঠালে ভিএস পোটেনশিয়াল দিয়ে কার্য হচ্ছে ই ইন্টু ভিএস। এই ইভিএসটাই হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নষ্ট হচ্ছে, তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। এটাই হচ্ছে নিবৃত্তি বিভব। ও ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বা গতিবেগের সম্পর্ক। মনে রাখবে একটা কথা, নিবৃত্তি বিভব এটা খুব গুরুত্বপূর্ণ। যত ভোল্ট ইলেকট্রনের, এই কথাটা খুব ভালো করে মনে রাখবে, স্টার্ট ডবল স্টার্ট। ইলেকট্রনের অঙ্কের ক্ষেত্রে খুব সুবিধা পাবে। ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি মানে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার और ই ম্যাক্স তত ইলেকট্রন ভোল্ট। যদি বলে নিবৃত্তি বিভব 10 ভোল্ট, তাহলে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? 10 ইলেকট্রন ভোল্ট। নিবৃত্তি বিভব যত ভোল্ট, সর্বোচ্চ গতিশক্তি তত ইলেকট্রন ভোল্ট বা ইভি। স্মল ই এন্ড ক্যাপিটাল ভি গুলিয়ে ফেললে চলবে না, আমি ঠিক করে লিখে দিই, স্মল ই ক্যাপিটাল ভি। ওকে, তো এটাই হলো নিবৃত্তি বিভব এবং গতিশক্তির পারস্পরিক সম্পর্ক। তো এবার সূচনা কম্পাঙ্কের জায়গাটায় আসি। খুব ফান্ডামেন্টাল এবং যুক্তিপূর্ণ জায়গা, ভালো করে বুঝবে। সূচনা কম্পাঙ্ক ও সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। ল্যাম্ডা, এটা হচ্ছে নিউ জিরো, দিস ইজ ল্যাম্ডা জিরো। তো আলোক তড়িৎ ক্রিয়া ঘটতে গেলে আলোর তীব্রতা যাই হোক না কেন, কম্পাঙ্ককে মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি থেকে বেশি হতে হবে। আলোক তড়িৎ ক্রিয়া ঘটে যদি আপতিত আলোর কম্পাঙ্ক
নিউ গ্রেটার দেন অর ইকুয়ালস টু নিউ জিরো হয়। ইকুয়াল টু হলে কিন্তু ঘটবে না, ইকুয়াল টু হলে ইলেকট্রনগুলো বেরোবে, যে ইলেকট্রনগুলো তাদের গতিশক্তি শূন্য হবে। ওকে, তো তার থেকে বেশি হতে হবে। তো এবার আমরা যেটা দেখলাম, তাহলে এটাই হচ্ছে অর্থাৎ ন্যূনতম কম্পাঙ্ক হচ্ছে নিউ জিরো। তাহলে ন্যূনতম কম্পাঙ্ক নিউ জিরো বা তার থেকে বেশি হতে হবে। তাহলে ন্যূনতম এনার্জি কত? শক্তি, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড এইচ নিউ জিরো। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটতে গেলে আপতিত ফোটনের শক্তি ন্যূনতম শক্তি হতে হবে এত, বা এর থেকে বেশি, এর থেকে বেশি হলে ঘটবে, সমান বা কম হলে কিন্তু ঘটবে না। ইলেকট্রন বেরোবে কিন্তু প্রবাহ শূন্য হবে। ওকে, তো এই ন্যূনতম শক্তিকেই বলা হয় ধাতুর, যে ধাতুর উপর আলোটা গিয়ে পড়ছে, কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন W0। অনেক জায়গায় ফাই জিরো লেখা, আমি W0 লিখবো। তো ওয়ার্ক ফাংশন হলো মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। যেমন আলোক সুবিধা ধাতু সোডিয়ামের ক্ষেত্রে W0 হচ্ছে 2.7 eV। ঠিক আছে, কার্বনের ক্ষেত্রে এটা মোটামুটি 5 eV। বুঝতেই পারছি। তাহলে সোডিয়ামের থেকে সোডিয়ামের ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া ঘটানো সহজ। সোডিয়ামের ক্ষেত্রে হলো 2.7, কার্বনের ক্ষেত্রে হলো 5 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, সবচেয়ে ভালো আলোক সুবিধা ধাতু হিসেবে বলা হয় আমাদের সোডিয়ামকে। ঠিক আছে, এছাড়াও ধরো কপার, সিলিকন, বিভিন্ন ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা লিখে দিই অ্যালুমিনিয়াম হচ্ছে মোটামুটি 4 এর কাছাকাছি, 4.2 eV মতো। তো সবচেয়ে ভালো আলোক সুবিধা ধাতু হচ্ছে সোডিয়াম, কারণ এর ক্ষেত্রে মিনিমাম এনার্জি যেটা দরকার আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে গেলে সেটা 2.7 eV, জাস্ট এক্সাম্পল। তো W0 সমান হলো H নিউ জিরো, এইটা হলো মিনিমাম এনার্জি। তার মানে আলোক তড়িৎ ক্রিয়া ঘটতে হবে যদি আপতিত আলোক ফোটনের শক্তি E গ্রেটার দেন W0 হয়। ইকুয়াল টু লিখবো না, ইকুয়াল টু হলে কারেন্ট জিরো হবে, ইকুয়াল টু হলে কারেন্টটা জিরো হবে। এটার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি থাকবে না, তাই এটাকে আমরা আবার লিখতে পারি Hc বাই ল্যামডা জিরো। তাহলে দেখো কম্পাঙ্ক মিনিমাম, তাহলে ল্যামডা জিরো ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যে তরঙ্গ দৈর্ঘ্য অবধি আলোক তড়িৎ ক্রিয়া ঘটে, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটতে গেলে এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর হলো, 3 নম্বরটা তার মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কেমন হতে হবে? ল্যামডা লেস দ্যান ইকুয়ালস টু ল্যামডা জিরো। কারণ ল্যামডা যত কমে শক্তি তত বাড়ে, ল্যামডা যত কমে শক্তি বাড়ে, তাহলে এটা হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম। ম্যাক্স বললো একটা ধাতুর ক্ষেত্রে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বললো 2000 অ্যাংস্ট্রম, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বললো 2000 অ্যাংস্ট্রম একটা ধাতুর ক্ষেত্রে। তাহলে যদি 2500 অ্যাংস্ট্রম আলো গিয়ে পড়ে, তাহলে আলো তড়িৎ ক্রিয়া ঘটবে না? ঘটবে না। সাধারণ জ্ঞান থেকে ঘটবে না, কারণ ওটা 2000 জন্য শক্তির যে মান হবে 2500 জন্য শক্তির মান কম হবে, কারণ ল্যামডা দিয়ে ভাগ হচ্ছে, নিচে আছে। ল্যামডা যত বাড়বে W0 কমবে, তার মানে এনার্জিটা কমবে। তার এনার্জি যদি W0 থেকে কমে যায় তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। তার ল্যামডাকে হতে হবে ল্যামডা জিরোর কম, আর তরঙ্গ কম্পাঙ্ককে হতে হবে আমাদের নিউকে হতে হবে নিউ জিরোর থেকে বেশি। এই দুটো আমাদের মনে রাখবো আলোক তড়িৎ ক্রিয়া ঘটতে গেলে। আর আপতিত ফোটনের শক্তি অবশ্যই হতে হবে কার্য অপেক্ষকের থেকে বেশি।
ঠিক আছে, এইটাই হলো আমাদের ফান্ডামেন্টাল জায়গা। এরপর আমি যেটা হার্জ-লেনার্জ এক্সপেরিমেন্টে দুটো গ্রাফের কথা বলেছিলাম, বা মেনলি তিনটে গ্রাফ, সেগুলো একটু দেখবো। প্রথম হলো 1 নম্বর গ্রাফ, কম্পাঙ্ক স্থির রেখে মানে নিউটা গ্রেটার দ্যান নিউ জিরো অবশ্যই, আলোর তীব্রতা বৃদ্ধি করা হলো। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা ভিআই লেখচিত্র, বৈশিষ্ট্য লেখচিত্রগুলো কেমন দেখতে হবে? আলোর তীব্রতা বৃদ্ধি করা হয়। কি বলা হয়েছিল? নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে বিভব পার্থক্য স্থির রেখে যদি তীব্রতা বৃদ্ধি করা যায়, তীব্রতা যদি বৃদ্ধি করি, সেক্ষেত্রে লেখচিত্রটা কেমন আসে? এদিকে ভি, এদিকে আই, প্রবাহ মাত্রা। কম্পাঙ্ক স্থির রাখি, সব সময় দেখা যাবে একটা নেগেটিভ পোটেনশিয়াল, দ্যাট ইজ ভিএস, স্টপিং পোটেনশিয়াল থেকে শুরু হচ্ছে, কারণ স্টপিং কোষের পোটেনশিয়ালে প্রবাহ মাত্রা 0, গ্রাফটা নেগেটিভ একটা পোটেনশিয়াল থেকে শুরু হবে। এরপর কম্পাঙ্ক স্থির রেখে যদি প্রবাহ মাত্রা বিভিন্ন তীব্রতার ক্ষেত্রে, প্রথমে একটা তীব্রতা I1 তীব্রতার ক্ষেত্রে আমরা ভোল্টেজ বাড়ালাম, কারেন্ট, এটা I1 তীব্রতা। স্যাচুরেশন হয়ে গেছে দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট সময় পর ভোল্টেজ বাড়ালে আমাদের তীব্রতা কনস্ট্যান্ট। এবার কম্পাঙ্ক তীব্রতা বাড়ি, তাহলে শুরু হবে একই সঙ্গে যাবে, এটার একটা তীব্রতা, তীব্রতার সঙ্গে প্রবাহ মাত্রা প্রপোর্শনাল, তাই উপরে চলে গেছে I2 তীব্রতা, এটা তীব্রতা I2 গ্রেটার দ্যান I1। এই ক্ষেত্রে স্যাচুরেশন কারেন্টটা বেশি, কারণ এই ক্ষেত্রে তীব্রতা বেশি। কিছুই নয়, তীব্রতা বেশি মানে কোন একটা সোর্স থেকে, তীব্রতা মানে কি ওয়াট পার মিটার স্কয়ার, প্রতি একক ক্ষেত্রফলে নির্গত ফোটনের সংখ্যা বেশি। বেশি সংখ্যক ফোটন বেশি সংখ্যক ইলেকট্রনকে বার করছে, বেশি সংখ্যক ফোটন বেশি সংখ্যক ইলেকট্রনকে বার করতে পারে, মানে ফোটন গিয়ে ধাক্কা মারলো ধাতব পৃষ্ঠে, বেশি ইলেকট্রন বেরিয়ে এলো, প্রবাহ মাত্রা বেড়ে গেল। ঠিক আছে, তীব্রতা এবার যদি কম্পাঙ্কটা সূচনা কম্পাঙ্কের থেকে কম হয়, তাহলে যে ফোটনগুলো গিয়ে পড়ছে তাদের শক্তি কিন্তু W0 থেকে কম, তার মানে আলোক তড়িৎক্রিয়া ঘটবে না, তীব্রতা বেশি হলো। তাহলে এখানে কম্পাঙ্কটাকে স্থির রেখে বিভিন্ন তীব্রতার ক্ষেত্রে যদি ভিআই লেখচিত্রগুলো দেখি, বিভিন্ন তীব্রতাকে বৃদ্ধি করলাম, এটা I1 তীব্রতা, এই দুটো হলো তীব্রতা, ব্র্যাকেট করে দিই, বারবার লিখবো না। তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক, স্থির কম্পাঙ্কের তীব্রতা পরিবর্তন করে। আবার যদি 2 নম্বর, তীব্রতা স্থির রেখে নিউ পরিবর্তন করা, বিভিন্ন কম্পাঙ্ক, একই তীব্রতার বিভিন্ন কম্পাঙ্ক, একই তীব্রতার বিভিন্ন কম্পাঙ্ক মানে নাম্বার অফ ফোটন একই বেরোচ্ছে, কিন্তু তাদের এনার্জিগুলো বিভিন্ন রকম। তাহলে নাম্বার অফ ফোটন যদি একই বেরোয়, নাম্বার অফ ফোটন একই মানে কারেন্টটা একই হবে, কিন্তু তাদের এনার্জিটা আলাদা, তার মানে ভিএসটা আলাদা হবে, স্টপিং পোটেনশিয়াল। এনার্জির উপর নির্ভর করে নিবৃত্তি বিভবের মান, প্রবাহ মাত্রা নির্ভর করে না। এক্ষেত্রে কেমন হবে? এটা ভি, এদিকে আই, এটা নিউ 1 কম্পাঙ্ক, এটা নিউ 2 কম্পাঙ্ক, যেখানে নিউ 1টা বড়, নিউ 2 ছোট। কম্পাঙ্ক যত বেশি নিবৃত্তি বিভব তত বেশি, নেগেটিভ দিকে বেশি, ভিএসটা তো বড়,
এর ক্ষেত্রে ভিএসটা বড়, কম্পাঙ্ক বাড়লে তার মানে কম্পাঙ্ক বাড়লে কি দেখা যাচ্ছে গ্রাফিক্যালি, একবার নিউ ওয়ান কম্পাঙ্কের জন্য গ্রাফটা টেনেছি, স্যাচুরেটেড হয়ে গেছে। নিউটোর জন্য তারা মিশে গেল, কারণ দুটোর তীব্রতা সমান, তাই স্যাচুরেশন কারেন্টটা কিন্তু দুটো সমান হয়েছে, সম্পৃক্ত প্রভাব। এখান থেকে বোঝা যাচ্ছে তীব্রতা পরিবর্তন হলে প্রভাব পাল্টায়, দেখতেই পাচ্ছি, কিন্তু কম্পাঙ্ক পরিবর্তন হলে নিবৃত্তি বিভব পাল্টাচ্ছে। এবার নিবৃত্তি বিভবটা কার সঙ্গে সম্পর্ক আছে? ইলেকট্রনের গতিশক্তি। তাহলে কম্পাঙ্ক বাড়লে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বা স্টপিং পোটেনশিয়াল এর মান বৃদ্ধি পায়। ঠিক আছে, এই দুটো গ্রাফ খুবই পরীক্ষায় আসে, তোমরা কিন্তু এখানে তীব্রতা স্থির আই, এটা প্রবাহ মাত্রা, দুটো আইকে গুলিয়ে ফেলো না, আলোক তড়িৎ প্রবাহ মাত্রার দিকে বিভবটা বাড়াচ্ছি, এটা আই তীব্রতা স্থির। তীব্রতা স্থির রেখেছি বলে সম্পৃক্ত প্রবাহ মাত্রাটা কনস্ট্যান্ট হয়ে গেছে, কিন্তু তীব্রতার কম্পাঙ্কের পরিবর্তন হওয়ার জন্য নিবৃত্তি বিভবটা কার বেশি? যার কম্পাঙ্ক বেশি তার নিবৃত্তি বিভব বেশি, কারণ কম্পাঙ্ক বেশি হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির মান বৃদ্ধি পায়। কথাটা লিখে রাখবে। আপতিত ফোটনের কম্পাঙ্ক যত বৃদ্ধি পাবে, নির্গত ফোটো ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা সর্বোচ্চ গতিশক্তির মান বৃদ্ধি পায়, তার ফলে নিবৃত্তি বিভবের মান বৃদ্ধি পায়, কারণ ইভিএস ইকুয়ালস টু ইম্যাক্স বা হাফ এম ভি স্কোয়ার, ভি ম্যাক্স স্কোয়ার। ওকে, নিউ ওয়ান গ্রেটার দ্যান নিউ, এখানে গ্রেটার দ্যান নিউ টু। ওকে, এই গ্রাফ দুটো ভালো করে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। আর একটা গ্রাফ হয়, এদিকে হলো তীব্রতা প্রবাহ মাত্রা। তীব্রতা বনাম প্রবাহ মাত্রা, তীব্রতার সঙ্গে প্রবাহ মাত্রা সমানুপাতিক, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়াও যায়, একদম স্ট্রেট লাইন। প্রবাহ মাত্রা তীব্রতা যত বৃদ্ধি পাবে ততই প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, এবং এখানে কম্পাঙ্ক স্থির। কম্পাঙ্ক স্থির রেখে যদি তীব্রতা বৃদ্ধি, কম্পাঙ্ক স্থির এবং ক্যাথোড অ্যানোডের মধ্যে সিএএ ক্যাথোড অ্যানোডের বিভব পার্থক্য স্থির। ওকে, তো তীব্রতা এবং প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক। তো এই তিনটে গ্রাফ, এটা লেখচিত্র নাম্বার 3। তীব্রতা প্রবাহ মাত্রা, ভোল্টেজ কারেন্ট দুটো, তীব্রতা প্রবাহ মাত্রা একটা। এই লেখচিত্রগুলো তোমরা ভালো করে অবশ্যই দেখবে। এরপরেও একটা লেখচিত্র আছে যেটা আমরা আবার আঁকবো, এখন একবার দেখিয়ে দিই। হার্টজ লেনার্ড এক্সপেরিমেন্টের থেকেই পাওয়া গিয়েছিল। তো কোন আলোক সুবিধি ধাতুর উপর যদি কম্পাঙ্কের মান নিউ এর সাথে, কম্পাঙ্কের মান নিউ, নিউ কম্পাঙ্ক সাথে নিবৃত্তি বিভবকে পরিবর্তনটা লক্ষ্য করা যায়। নিবৃত্তি বিভব বা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ইম্যাক্স বা ইকে বা ইম্যাক্স লিখে দিলাম, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রন বা ইম্যাক্স প্রপোর্শনাল। সেক্ষেত্রে দেখা যায় যখন আপতিত আলোর কম্পাঙ্ক নিউ 0 মিনিমাম, তখন নিবৃত্তি বিভব 0। এখানে কোনো নিবৃত্তি বিভব আমাদের থাকবে না। এরপর নিউ এর মান নিউ 0 থেকে যত বাড়ানো হয়, নিবৃত্তি বিভবের মান তত বাড়তে থাকে। এবং এখান থেকেই বলা যায় আমাদের ভিএস এর সাথে নিউ এর যে গ্রাফ, কম্পাঙ্ক বাড়লে কম্পাঙ্কের মান নিউ 0 অপেক্ষা বৃদ্ধি পেলে নিউ এর মান নিউ 0 অপেক্ষা
বৃদ্ধি পেলে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং নিবৃত্তি বিভব বৃদ্ধি পায়। ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং নিবৃত্তি বিভব বৃদ্ধি পায়। তো এই গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে আইনস্টাইনের যে আলোক তড়িৎক্রিয়া সমীকরণ হুবহু একরকম গ্রাফ আসবে, যেটা হার্জ লেনার্ডের এক্সপেরিমেন্টের বা পর্যবেক্ষণ থেকে আমরা পেলাম। তো এই চারটে গ্রাফ খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, তো আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া, এই যে আলোক তড়িৎক্রিয়ার এক্সপেরিমেন্ট, সেটা কিন্তু সনাতন বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না, বা আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে। কেন? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দরকার হলো। আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারে আলোর তীব্রতা বৃদ্ধি পেলে যত তীব্র আলো হবে তত তার বিস্তার বেশি হবে এবং গতিশক্তি বেশি হবে। সেটা তীব্রতার সাথে কম্পাঙ্কের কোনো কথা বলা ছিল না। তো সেই তত্ত্ব অনুসারে তাই যদি হয়, আমাদের তীব্রতা বৃদ্ধি পেলে যদি ফোটনের গতিশক্তি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যে কোনো তীব্রতার বেশি তীব্রতার আলো পড়লে আলোক তড়িৎক্রিয়া ঘটা উচিত ছিল। কিন্তু বাস্তবে দেখা যায় তীব্রতার ওপর আলোক তড়িৎক্রিয়ার প্রভাব প্রায় নেই বললেই চলে, পুরোপুরি নির্ভর করে কম্পাঙ্কের উপর। মিনিমাম কন্ডিশন হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হয়। সেরকম কোনো ব্যাখ্যা এই কথাটার সেকেন্ড যে টার্ম বললাম নিউ গ্রেটার দ্যান নিউ জিরো, এই ব্যাখ্যাটা মেলানো যাচ্ছিল না তরঙ্গ তত্ত্ব বা বিকিরণ তত্ত্ব অনুসারে। সেকেন্ড পয়েন্ট, যখন ফোটনটা গিয়ে আপতিত হচ্ছে, সেই ক্ষেত্রে যে ইলেকট্রনটা নির্গত হবে তার ক্ষেত্রে কিছুটা টাইম লাগা প্রয়োজন। তরঙ্গ গিয়ে আঘাত করলো, সেখানে কিছুটা এনার্জি ট্রান্সফার করলো, তার ক্ষেত্রে টাইম লাগা, সময় লাগা প্রয়োজন। কিন্তু বাস্তবে কি দেখা যায়, ফোটনটা আঘাত করার প্রায় সাথে সাথেই অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁹ সেকেন্ড, 1 ন্যানোসেকেন্ডের মধ্যেই ফোটো ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে নির্গত হয়ে যাচ্ছে। এটা কখনোই ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারে। এছাড়াও তীব্রতা বৃদ্ধিতে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, সেটার ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না। ইলেকট্রনের গতিশক্তি, নির্গত ইলেকট্রনের গতিশক্তি আলোর তীব্রতার উপর নির্ভর করে না, কম্পাঙ্কের উপর নির্ভর করে, এই বিষয়টাও ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না। তো এই বিভিন্ন বিষয়গুলির ব্যাখ্যা পাওয়ার জন্যই আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার যে ধারণা এবং কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা জরুরি হয়ে পড়েছিল। এই কারণেই আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া, যেটার জন্যই আইনস্টাইন প্রধানত বিখ্যাত বা পুরস্কৃত হয়েছিলেন 1905 সালে আলোক তড়িৎক্রিয়া, সেটাই এবার আমরা একটু দেখে নেব। তো তোমরা ব্যর্থতার জায়গাগুলো একটু দেখে নেবে বই থেকে, ওগুলো আমি লিখে সময় নষ্ট করলাম না। পরীক্ষায় আসে, একটা হচ্ছে তাৎক্ষণিক আলোক তড়িৎক্রিয়া। 2 নম্বর পয়েন্ট, তীব্রতার উপর ফোটনের গতিশক্তি নির্ভর করে না, ফোটনের শক্তি নির্ভর করে কম্পাঙ্কের উপর। তীব্রতা বেশি হলেও কম্পাঙ্ক কম হলে আলোক তড়িৎক্রিয়া ঘটবে না। আবার কম তীব্রতার আলোর ক্ষেত্রেও আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্ক থেকে বেশি হয়, নির্দিষ্ট কম্পাঙ্ক থেকে, সেই ক্ষেত্রে আলোক তড়িৎক্রিয়া ঘটবে। আলোক তড়িৎ প্রবাহ মাত্রা তীব্রতার সাথে বৃদ্ধি পায়। এই যে বিভিন্ন ঘটনার কথা বললাম বা পয়েন্টগুলো বললাম, এগুলোই ব্যাখ্যা করার জন্য আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া তত্ত্বটি বা সূত্রটি বা গাণিতিক রূপটি বা কনসেপ্টটি অবতারণা করেন এবং তার জন্য তিনি বিখ্যাত। তো এবার চলে আসি আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া বা আলোক তড়িৎ সমীকরণ।
খুব গুরুত্বপূর্ণ। আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণটা অনেকটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মতন। আমরা কি শিখেছিলাম, যখন কোনো তাপগতীয় সংস্থাকে বা সিস্টেমকে কিছু পরিমাণ এনার্জি দেওয়া হবে, সেই এনার্জিটার একটা অংশ সিস্টেমটা নিজে গ্রহণ করবে, যেটা তার আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি রূপে সঞ্চিত হয়, এবং অবশিষ্ট অংশকে কাজে লাগিয়ে সে বাহ্যিক কার্য সম্পাদন করবে। ঠিক তেমনই ধাতব পৃষ্ঠে যখন কিছু পরিমাণ ফোটন, যার শক্তি কার্য অপেক্ষা বেশি, সেরকম শক্তি সম্পন্ন ফোটন ধাতব পৃষ্ঠে গিয়ে পড়ে, সেই আপতিত শক্তি থেকে কিছুটা শক্তি শোষণ করে নেয়। কে শোষণ করে? মাধ্যম বা ধাতব পৃষ্ঠ দিয়ে কিছুই না, ওই পরিমাণ এনার্জি প্রয়োজন ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করতে, এবং অবশিষ্ট যে শক্তি সেটাই হচ্ছে বাহ্যিক কার্য, মানে তার গতিশক্তি। বোঝা গেল? তাহলে আপতিত ফোটনের শক্তি, এটা যদি ধাতব পৃষ্ঠ বলি, এই ধাতব পৃষ্ঠ থেকে যখন ফোটনটা এসে পড়লো, একটা এইচ নিউ পরিমাণ বা এইচ সি বাই ল্যামডা পরিমাণ শক্তি নিয়ে, এটা হলো আপতিত ফোটন যার শক্তি ইআই, ইনসিডেন্ট এনার্জি। ইআইটা হলো আপতিত ফোটনের শক্তি, এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তার থেকে কিছুটা খরচ হচ্ছে মাধ্যম ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটাকে বার করতে, কিছু পরিমাণ শক্তি গ্রহণ করলো, সেই গৃহীত শক্তিটাই হচ্ছে W0। বাকি শক্তিটা চলে যাচ্ছে নির্গত ইলেকট্রনের গতিশক্তিতে। তার মানে একটা এনার্জি এলো এইচ নিউ, তার থেকে গ্রহণ হলো W0, বাকিটা চলে গেল বাহ্যিক কার্য বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রন বা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার বা ই ভিএস। ওকে, বা এটাকে আমরা লিখতে পারি এইচ নিউ জিরো বা এইচ সি বাই ল্যামডা জিরো। দিস ইজ এইচ সি বাই ল্যামডা or EI, তিনটে ফর্মেই লিখলাম। ওকে, তাহলে আমরা ফর্ম দ্য রুল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ নীতি থেকে কি লিখতে পারি? যে শক্তি হলো তার একটা অংশ মাধ্যম নিল, বাকিটা বেরিয়ে গেল, তাহলে এনার্জি কনজারভেশন করে লিখতে পারি EI, ইনসিডেন্ট এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রন। দিস ইকুয়েশন ডিফাইন্ড অ্যাজ photoelectric equation or Einstein equation of photoelectric effect। ওকে, এটাই হলো আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। এটাকে বিভিন্ন রূপ দিতে পারি, যেমন h nu equals to h nu 0, এটা W0 টা h nu 0 plus EVS by hc by lambda, hc by lambda সমান hc by lambda 0 plus EVS বা half Emax বা half m Vmax স্কয়ার। যা খুশি আমরা লিখতে পারি, যে সূত্রগুলো লেখা আসে পাশেই আমরা লিখতে পাচ্ছি, বা আর কি লিখতে পারি EVS equals to, তাহলে h nu minus h nu 0 বা এটা হচ্ছে W0 বা h nu minus W0, তাহলে EVS equals to আমরা লিখলাম h nu minus W0। তাহলে VS টা কত হবে? তাহলে এই হচ্ছে আমাদের আলোক তড়িৎ ক্রিয়া সমীকরণ। তাহলে ধাতব পৃষ্ঠে যে পরিমাণ শক্তি এসে পড়ছে, আইনস্টাইন কি বললেন? তার একটা অংশ খরচ হবে, খুব সহজ করে একটা অংশ খরচ হবে ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠের বাইরে নিয়ে আসতে, মুক্ত করতে। তারপর সেই ইলেকট্রনটা লাফ মারবে, সেখান থেকে লাফ মারবে যদি দেখা গেল একটা এই ধাতুর কার্য অপেক্ষক 2.7 eV সোডিয়াম, আমি 2.7 eV ফেললাম, তাহলে 2.7 eV ফেললে ইলেকট্রনটা এই অবধি আসবে, তারপর লাফ মারতে পারবে কি পারবে না? কখনোই পারবে না, কারণ তার কোনো এক্সট্রা এনার্জি নেই, তার কাইনেটিক এনার্জি
জিরো, তার জন্য কারেন্ট জিরো। এটাই যেটা আমরা প্রথমে বলছিলাম, মানে আপতিত ফোটনের কম্পাঙ্ক বা শক্তি যদি নিউ জিরোর থেকে নিউ জিরো সমান হয় বা শক্তি ডাব্লিউ জিরো সমান হয়, সেক্ষেত্রে আলোক তড়িৎক্রিয়া ঘটবে, মানে ইলেকট্রনগুলো ধাতব পৃষ্ঠে এসে উপস্থিত হবে, কিন্তু কখনোই সেখান থেকে মুক্ত হয়ে গতিশক্তি নিয়ে অগ্রসর হতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বোঝা গেছে, না বোঝার কিছু নেই। তো আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ সবগুলোকেই আমরা বলতে পারি প্রধান 1, 2, 3, 4 বিভিন্ন রূপ। এটাকে আমরা লিখতে পারি 5, দরকার নেই আর 5। মেইন ইকুয়েশন আমরা বুঝে গেছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো এই যে সমীকরণটা পেলাম, EVS ইকুয়ালস টু আমাদের h nu মাইনাস w0। এই যে সমীকরণটা আমরা পেলাম, এটাকেই যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই, খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে শুনবো। তাহলে VS কত আসছে? h/e ইন্টু নিউ মাইনাস w0 লিখতে পারি, e দিয়ে ভাগ করলাম। তো এটাকে আমরা গ্রাফিক্যালি চাইছি প্লট করতে। x অ্যাক্সিস বরাবর কম্পাঙ্ক, একটু আগে এঁকেছি, এই বরাবর নিবৃত্তি বিভব বা স্টকিং পোটেনশিয়াল। তাহলে ইকুয়েশনটা কেমন দেখতে? y ইকুয়ালস টু mx প্লাস c বা মাইনাস c লিখলাম। তাহলে y ইকুয়ালস টু mx মাইনাস c গ্রাফটা কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়। এটা হচ্ছে c, তার মানে এই কোঅর্ডিনেটটা হচ্ছে c এর জায়গায় আছে w0, দিস ইজ w0। তাহলে এই একটুকুনি পোরশন থেকে আমরা w0/e পেয়ে যাচ্ছি। w0/e এইটুকুনির ভ্যালু গ্রাফ থেকে পাচ্ছি। আচ্ছা, আর কি পাচ্ছি? y বরাবর বসিয়েছি ds। এবার গ্রাফটা যেখানে ছেদ করবে, সেখানে vs 0। তো vs যদি 0 হয়, if vs equals to 0, then h/e nu সমান w0/e, as nu equals to w0/h, যেটাই হচ্ছে নিউ 0। তার মানে এই স্থানাঙ্কটা হচ্ছে নিউ 0, 0, আর এটা হচ্ছে এরকম করে লিখি 0, মাইনাস w0/e। এভাবে লিখলে ব্যাপারটা তোমরা ভালো বুঝতে পারবে। গ্রাফ x অক্ষের ছেদিতাংশ হচ্ছে নিউ 0, y অক্ষের ছেদিতাংশ সব লিখে দিচ্ছি w0/e, আর স্লোপ h/e। এখান থেকে যদি আমরা স্লোপ ক্যালকুলেট করি, m ইকুয়ালস টু আসছে h/e। তাহলে এই যে আইনস্টাইনের লেখচিত্র একটু আগে এঁকেছিলাম, এরকমই দেখতে হয়েছিল। তো এই লেখচিত্রের গুরুত্বটা কোথায় সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে দেখো, এই লেখচিত্র থেকে তিনটে পয়েন্ট, x অক্ষ বা নিউ অ্যাক্সিসের কোথায় ছেদ করেছে, y অক্ষে কোথায় ছেদ করেছে, স্লোপ। তো তিনটে পয়েন্ট আমরা লিখে ফেলবো, মুছে দিলাম জায়গাটা। ফার্স্ট পয়েন্ট, লেখচিত্র থেকে, আইনস্টাইনের লেখচিত্র বলা হয়, এই লেখচিত্র থেকে কি পাচ্ছি? x অক্ষের ছেদিতাংশ থেকে পাওয়া যায় সূচনা কম্পাঙ্কের মান। লেখচিত্র থেকে আমরা অঙ্ক করব, এখান থেকে কি করে সূচনা কম্পাঙ্কের মান বার করব? x অক্ষের ছেদিতাংশ যেটা হবে, যত হার্জ, সেটাই হচ্ছে সূচনা কম্পাঙ্ক 0.2। y অক্ষের ছেদিতাংশ সমান w0/e। অতএব কার্য অপেক্ষক w0 সমান y অক্ষের ছেদিতাংশ ইন্টু e। তাহলে এখান থেকে কার্য অপেক্ষকের মান পাবো, এখান থেকে নিউ বার করে h নিউ 0 করেও হবে, y অক্ষের ছেদিতাংশ গুণ ইলেকট্রনের আধান। তাহলে আমরা সেখান থেকে
কার্য অপেক্ষকের মান পাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট পয়েন্ট অপশন 3, সেটা হলো এই যে স্লোপ পেলাম, আমাদের এই লেখচিত্রের মানে ভিএস বনাম নিউ, এই লেখচিত্রের নতি m সমান বেরিয়েছে h/e, অতএব h মানে প্লাঙ্ক ধ্রুবক সমান m ইন্টু e। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরীক্ষা থেকে পরীক্ষালব্ধভাবে আমরা প্লাঙ্ক কনস্ট্যান্টের মান বার করতে পারি পরীক্ষা দিয়ে। তো সেই কারণে প্লাঙ্ক কনস্ট্যান্ট একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তো সেই কারণে এই লেখচিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। মোস্ট প্রবাবিলিটি 3 নম্বরে যে স্লোপ ক্যালকুলেট করে আমরা যদি এখান থেকে ভ্যালুগুলো দেওয়া থাকে, এটা কত বার করলাম, এটা কত বার করলাম, ডেল্টা ভি বাই ডেল্টা নিউ বার করলাম, সেটা হচ্ছে h/e, সেখান থেকে h ক্যালকুলেট করলাম স্লোপ। তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই লেখচিত্রের। তো এই বিষয়গুলো তো আলোচনা করা হলো, এরপর আমরা কিছু গাণিতিক সমস্যা একটু দেখবো, দেখে আজকের আলোচনা শেষ করে দেবো। প্রথম প্রবলেম, 25 মিলিওয়াট ক্ষমতা সম্পন্ন একটা উৎস আছে, ধরো ফিলামেন্ট আছে, বাল্ব আছে, সেটা 25 মিলিওয়াট। তো সেখান থেকে যে আলোক উৎস উৎপন্ন হয়, তরঙ্গ উৎপন্ন হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য 600 ন্যানোমিটার বা 6000 অ্যাংস্ট্রম। তো প্রতি মিনিটে ওই উৎস থেকে কতগুলি ফোটন নির্গত হচ্ছে, নির্গত ফোটনের সংখ্যা। ওকে, তো ওয়াট বলা আছে 25 মিলিওয়াট, মানে 25 ইন্টু 10⁻³ ওয়াট মানে জুল পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে এত জুল নির্গত হচ্ছে। আর প্রত্যেকটা ফোটনের শক্তি কত, ল্যামডা দিয়েছে 600 ন্যানোমিটার, অতএব প্রতিটি নির্গত ফোটনের শক্তি কত, hc বাই ল্যামডা। তাহলে 6.626 10⁻³ ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা কত দেওয়া আছে 600 ন্যানোমিটার, মানে 600 ইন্টু 10⁻৯, তাহলে জুল। এটা আমরা হিসাব করে ফেলি, কত আসছে, তাহলে আসছে 6.626 ইন্টু 10⁻³ ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 600 ইন্টু 10⁻৯। এটা আসছে 3.313 10⁻19 জুল। ওকে, তাহলে দেখো একটা ফোটন নির্গত হলে এত জুল, তাহলে এত প্রতি সেকেন্ডে কত জুল, এতগুলো। মনে করি প্রতি সেকেন্ডে 1 সেকেন্ড সময় নির্গত ফোটন, এটা যদি এনার্জিকে ই বলি, মোট শক্তি এটা, তাহলে একটার এটা, তাহলে ফোটন যদি হয় n, তাহলে n সমান তাহলে কত হয় p/e, মোট শক্তি বাই একটা ফোটনের শক্তি। তাহলে কত হলো, আমাদের কত ছিল 25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3.313 ইন্টু 10⁻19। তাহলে কটা, 7.55 10⁻16।
এতটি হচ্ছে প্রতি সেকেন্ডে। আমাদের জানতে চাইছে প্রতি মিনিটে, অতএব প্রতি মিনিটে নির্গত ফোটন, তাহলে ওটা ইন্টু 60, অ্যান্সার ইন্টু 60, 4.528 বা 53 করে দিলাম, 10 টু দি পাওয়ার 18 প্রতি মিনিট মানে 60 দিয়ে গুণ। তো প্রবলেমটা আমরা করে ফেললাম, খুবই ভালো প্রবলেম, কয়েকটা গুরুত্বপূর্ণ তো প্রবলেম তোমাদের আলোচনা আমি করিয়ে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা পরের প্রবলেমে চলে যাব। পরবর্তী গাণিতিক সমস্যা, একটি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3800 অ্যাংস্ট্রম, 2600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ধাতুর উপর ফেলা হলো। W0 মানে কার্য অপেক্ষক কত, এবং নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত, এবং নিবৃত্তি বিভব কত, এই VS কত, এইগুলো আমাদের বার করতে দিবে। তো আমরা কি জানি, h nu প্লাস W0 ইকুয়ালস টু EI, আইনস্টাইনের আলোকতন্ত্রীয় সমীকরণ, সরি h nu Emax plus W0 ইকুয়ালস টু EI। তাহলে EI টা কত, আপতিত তরঙ্গ দৈর্ঘ্য এটা, তাহলে hc বাই ল্যাম্ডা, তাহলে 6.626 10 to the power minus 19, sorry 34 into 3 into 10 to the power 8 divided by 2600 অ্যামস্ট্রং থেকে মিটারে গেলে 10 to the power minus 10 জুল। ওকে, এগুলোকে একবার ইভি তে করব, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে ইনটু 1.6 10 to the power minus 19, একবার ইভি তে করে দেব। আপতিত শক্তিকে ইভি তে করে নিলাম, জুল বার করে তাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিলেই ইভি হয়ে যাবে। আচ্ছা, W0 কত, hc বাই ল্যাম্ডা 0 মানে 6 পয়েন্ট আলাদা করে বার করানো প্রত্যেকটা, minus 34 into 3 into 10 to the power 8 বাই 3800 বলেছে, তাহলে 3800 অ্যামস্ট্রং, তাহলে 3800 অ্যামস্ট্রং কেন লিখছি, minus 10 into 1.6 10 to the power minus 19 ইভি, জুল থেকে ইভি তে করে এই দুটোকে ক্যালকুলেট করে নিই। তাহলে EI টা কত হলো, আমরা একবারেই করব, 6.626 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 divided by 2600 into 10 to the power minus 10, কোনো শর্ট ফর্মুলা ইউজ করবে না কোনো সময়, 1.6 into 10 to the power minus 19, এইভাবে লিখেই করতে হবে। এটা আসছে 4.778, EI টা হলো 4.778 EV। W0 টা কত আসবে, ওটা আমি শুধু 3800 করে দিলেই হয়ে যাবে, 2600 জায়গায় ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি, 38, এটা আসছে W0 চলে এলো 3.269 EV। ওকে, পেয়ে গেলাম। তাহলে EI পেয়েছি, W তাহলে Emax কত, অতএব Emax ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি তাহলে কত হবে, EI মাইনাস W0, তাহলে মাইনাস 4 পয়েন্ট কত জানো, 778, 1.508 EV। এবার আমি কি বলেছি, তাহলে W0 পেয়ে গেছি, Emax পেয়ে গেলাম। এবার Emax যত হবে, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি যত ইলেকট্রন ভোল্ট, নিবৃত্তি বিভব তত ভোল্ট, তাহলে নিবৃত্তি বিভব কত হবে, নিবৃত্তি বিভব হবে 1.508 ভোল্ট। তো আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আপাতত এই অবধি করালাম, এই দুটো প্রবলেম তোমরা দেখবে, এই টাইপের প্রবলেমগুলোই করতে হবে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম দুটো। নেক্সট ভিডিওতে আমরা কিছু প্রবলেম করব, এবং অবশিষ্ট যে অংশটা থাকলো আমাদের এই চ্যাপ্টারে সেটা দিয়ে প্রবলেমটাই বেশি থাকবে, আর অবশিষ্ট অংশ সামান্য কিছু বাকি আছে সেগুলো আমরা দেখে নেব, দেখে নিয়ে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলতে পারবো আমরা, যে তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টার যেটা আছে মডার্ন ফিজিক্সে চলে যাব। তো যাই হোক, দেখতে হবে আমরা এরপর কোনটা পড়ি, বোর আছে, আর হচ্ছে আমাদের বোর তত্ত্ব সংক্রান্ত কিছু বিষয়, আর হচ্ছে এক্স রশ্মি উৎপাদন, মোজলের সূত্রটাই জায়গাটা গুরুত্বপূর্ণ। বোর তত্ত্ব তোমরা পড়েছো কেমিস্ট্রিতে অনেকটাই, আমরা আবার পড়বো জায়গাটা কিছুটা। তো যাই হোক, আজকে অবধি থাকলো, তোমরা ভালো করে দেখে অঙ্কগুলো করবে, এই টাইপের যে অঙ্কগুলো আছে এই টাইপের অঙ্কই হয়। আগের দিনের আমাদের
ড্রিবগলি, এই দুটো সূত্রের ওপরেই অঙ্ক। আর কোনো অঙ্কের নতুন সূত্র আমরা আপাতত শিখবো না এই চ্যাপ্টারে, যা শেখা হয়ে গেছে। তো তোমরা অঙ্কগুলো করবে আর ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে দেখে বিষয়গুলো বুঝে নাও আর কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। যে কথাগুলো বলেছি ভালো করে লিখে নেবে এবং ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে বলি শেষ করছি।